আসসালামাইকুম। এসএসসি 27 ব্যাচের জন্য চ্যাপ্টার 5 প্যাসকেল লয়ের আজকে আমরা প্যাসকেল ল সম্বন্ধে ডিটেল জানবো এবং এই লয়ের মধ্যে কী কী আছে বলবিদ্যা এবং নীতিসহ সব কিছু দেখবো না। আচ্ছা, তাহলে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়। চাপের এই সঞ্চালন সম্পর্কে প্যাসকেল স্যার একটা সূত্র দিয়েছেন, এটা প্যাসকেল স্যারের সূত্র নামে পরিচিত। ওকে, আচ্ছা, এই জিনিসটা কিরকম সবার আগে আগে ওইটা পড়ার আগে কিছুই বুঝবি না তোরা, এটা বা মনে কর একটা একটা প্লাস্টিকের মধ্যে পানি আছে। এইখানে মনে কর যে এই যে রাস্তাটা আমরা রাখলাম হলো 1 নিউটন প্রেসার, ঠিক আছে? এখানে আমরা 1 নিউটন প্রেসার দিচ্ছি। মনে কর এখানে আমরা 2 নিউটন প্রেসার পাচ্ছি, এখানে কত 3 নিউটন, 3 নিউটন একটু কম হয়ে গেছে, একটু বড় করে দিলাম, এটা হচ্ছে আবার 4 নিউটন রাস্তাটা। ওকে, এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো বাবা যে এটা হলো 4 নিউটন। মনে করো আমি এখানে 1 নিউটন প্রেসার দিচ্ছি, এই রাস্তার মধ্যে আমি 3 নিউটন প্রেসারই পাবো। বোঝো জিনিসটা, বোঝো, এখানে আমি 3 নিউটন প্রেসারই পাবো, আবার এখানে আমি 2 নিউটন প্রেসার পাবো, আবার এখানে হলো 4 নিউটন প্রেসার পাবো, কিন্তু আমি প্রেসারটা দিচ্ছি কত 1 নিউটন। আবার ধরো তুমি এখানে 3 নিউটন প্রেসার দিচ্ছ, তুমি কিন্তু এখানে 1 নিউটন প্রেসারই পাবো, এখানে 4 নিউটন পাবা, এখানে 2 নিউটন পাবা। জিনিসটা বুঝছো? মানে এই জন্য ব্যাপারটাকে অনেকে কিন্তু বোঝার চেষ্টা করেন। এবং প্রেসারটা কি লেভেলের হয় বাবা? প্রেসারটা হয়, মনে করো এটার ভিতরে মনে করো পানি আছে। মনে করো এটা কোনো কারণে এটা একটা প্লাস্টিকের কোনো কিছু, এটার মধ্যে পানি ঢোকানো হয়েছে, আমরা একটা ফুটা করে এই জায়গায় প্রেসার দিচ্ছি। এই প্রেসার দিলে কি হবে, এই প্রেসারটা আবার সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাবে। এই প্রেসারটা যদি এখানে দাও, বা এই মুখটা হচ্ছে 1 নিউটন, এটা হলো 2 নিউটন, এটা 3 নিউটন, 4 নিউটন সাপোজ, অথবা এখানে 2, 3 তোমরা যেভাবে দিচ্ছ। এখানে যদি 1 নিউটন বল প্রয়োগ করো, এখানে রাস্তাটা কতটুকু 3 নিউটনই আসবে, এখানে 4 নিউটনে আসবে, এখানে 5 নিউটনে আসবে। এটাকে পিস্টনের সাহায্যে যদি আমরা দেখাই, দেখো খেয়াল করো, মনে করো এই দিক দিয়ে পিস্টন, এইটা আর এটা কি সমান? আচ্ছা আমি বুঝাচ্ছি, পিস্টনে কি সেগুলো সব বলতে যাবো। মনে করো বা এখানে তোমরা 1 নিউটন বল প্রয়োগ করতেছো, রাইট? এটা যতটুকু নিচের দিকে নামে, এটা ঠিক ততটুকু উপরের দিকে ওঠে। কারণ কি, এটার কানেক্টরটা সমান। দেখো তো, এটা এখান থেকে তোরা যতটুকু নিচের দিকে নামাবি, এটা ঠিক ততটুকু উপরের দিকে উঠবে। মনে করো এখান থেকে যে প্রেসারটা যদি আমি দিই 2 নিউটন, তাহলে বা এই দিক দিয়ে যে পরিমাণ, না ধরো এটা এতটুকু নিচে নামছে, ঠিক এতটুকু উপরে, এটা এতটুকু উপরে দিকে উঠবে। বোঝা গেছে? তো এইটা দুইভাবে দেখানো হয়েছে। তাহলে বা এই জায়গায় যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, 90 ডিগ্রি লম্বভাবে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। তাহলে বা এখানে কতটুকু এরিয়া আছে বা এই জায়গায় 4 নিউটন, মানে এই এরিয়াটা কতটুকু, এটা এরিয়া আছে না কেন? বা 1 নিউটনের জন্য রাস্তা এতটুকু, 2 নিউটনের জন্য অবশ্যই এটা ডাবল, 3 নিউটনের জন্য এটা অবশ্যই এইটা ট্রিপল, 4 নিউটনের জন্য এটা হলো 4 গুণ। বুঝছি কিনা? তাহলে এইভাবে বা নিউটন স্যারের ফর্মুলাটা, এখানে যখন প্রেসার দেওয়া হয় সব দিকে সমানভাবে লম্ব, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবগুলো সমানভাবে সঞ্চালিত হয়, এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিসটা দেখি, স্যারের ফিগারটা দেখি একটু মনোযোগ দাও। এই যে বাবা একটা পিস্টন, মনে করো এটা 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, মানে এটা নিউটন না লেগে ওরা রিফ্লেক্স আর কি। বুঝছি স্যার? এখানে যদি তুমি লম্বভাবে প্রেসার দাও, এখানে কত নিউটন? 2 নিউটন পাবে। 2 নিউটন প্রেসার বলে এদিকে বেরিয়ে যাবে। ভাই গলাটা কেন জানি খুব ব্যথা হচ্ছে রে। এটা হলো 3 দিকে যাবে, এটা হলো 4 দিকে যাবে। এই কথাগুলোকে বা যখন আমি এভাবে পড়াতাম, তোরা আল্লাহর রাস্তায় কিছুই বুঝতি না, সেই জন্য আমি কথাটা বলছি। দেখো, পাত্রে আবদ্ধ তরল বা বায়ু পদার্থের কোনো অংশের বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। মানে এইটা যাই হোক না কেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা সাইডে যে ক্রিয়া করবে। এবং এখানে 1 নিউটন বল প্রয়োগ করছে, ঠিক আছে, কিন্তু এখানে পাচ্ছে 2 নিউটন বল, ঠিক আছে। এখন ধরো মনে করো ভাই আমি যদি এই পাশ থেকে 3 নিউটন বল ক্রিয়া করি, মানে এরিয়াটা কতটুকু আছে? এরিয়া বলতে এই জায়গাটা ক্ষেত্রফল আছে না, এই জায়গাটা ক্ষেত্রফল, এটা চেয়ে ক্ষেত্রফলটা বেশি হবে। দেখো এই ক্ষেত্রফল হচ্ছে এই ক্ষেত্রে দ্বিগুণ হবে, এটা 3 গুণ হবে, এটা 4 গুণ হবে। এইখানে যে পরিমাণ ক্ষেত্রফল বল প্রয়োগ করবা সেই পরিমাণ এদিকে এটা এদিকে যাবে।
বোঝা গেছে কিনা? বা এটাই হলো নিউটন স্যারের ল, সরি প্যাসকেল স্যারের ল। বুঝতে পারছো? এই কথাটাই বলা আছে। তাহলে পিস্টনের ক্ষেত্রে যদি দেখো, এটাকে বল বৃদ্ধিকরণ নীতি বলা হয়। দেখো আমরা কম প্রেসারে বেশি প্রেসার পাচ্ছি। এদিকে এটা যতটুকু নিচের দিকে নামবে, সিলিন্ডার এই সিলিন্ডারের মধ্যে যতটুকু নিচের দিকে নামতেছে, এটা ঠিক ততটুকু উপরের দিকে উঠবে। বুঝছো বাবা? তো চলো এবার জিনিসগুলোকে আমরা একটু, হ্যাঁ এই জায়গাটা তো চিকন, এই পাশেটা চিকন, পাশেটা মোটা, তো এই পাশে তো বেশি পানি দরকার পড়ে, তো এই পাশে যদি আমি অল্প একটু বেশি দুই পাশে তার অর্ধেক যাবে না? এটাই তো বলতেছে, এটাই তো বা নিউটন স্যারের ল। দেখ এটা বা এটা যতটুকু নিচের দিকে নামা, এই পানিটা যে ওদেরকে ডিস্টার্ব করতেছে, ঠিক ততটুকু উপরের দিকে টানবে। বা এগুলো না প্র্যাকটিক্যাল করে দেখলে বেশি মজা। হ্যাঁ, আমার সেই সৌভাগ্য নয় মা, এই জিনিসগুলো কিনবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আগামী 2 বছরের মতো একটা ফিজিক্স ল্যাব তৈরি করার। ফিজিক্স খুব মজার জিনিস, তোরা যদি বুঝতে পারিস। এটা কিন্তু আসলে জিনিসটা কিন্তু একটা কনসেপ্ট, কিভাবে আমি এটা দিলাম, হ্যাঁ আর এটা পাইলাম, ব্যাপারটা কিন্তু এমন। ধর এইদিকে পিস্টনের বাড়িটা দেখ, এই কানেক্টরটা কিন্তু ইকুয়াল না। এখানে যতটুকু নিচের দিকে নামতেছে, ঠিক এটা ততটুকু উপরের দিকে উঠতেছে। এটা তুই যতটুকু নিচের দিকে নামবি, অনেক বল প্রেশার করছিস, কিন্তু ঠিক এটা ততটুকু, এটা যত যদি 2 সেন্টিমিটার নামে, এটা ঠিক 2 সেন্টিমিটার উপরের দিকে উঠবে। বোঝা গেছে স্যার? এই জন্য তো প্যাসকেল স্যার এত বিখ্যাত হয়েছে। বোঝা গেছে স্যার? তাহলে দেখেন, এই কথাগুলো আমাদের জানতে হবে। তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে কি আসতে পারে, প্যাসকেল স্যারের সূত্রটা বিবৃতি করো। তোমাকে বা যদি কোনো সূত্রের স্টেটমেন্ট চায়, তুমি কোনোভাবে ডান বাম কোনো কথা লিখতে পারবে না, যা আছে তাই। এই স্যারের কথা এতটুকু। এখন তুমি লিখবা যে বাইরে থেকে বল প্রয়োগ করলে 1 নিউটন 4 নিউটন হয়ে যায়, 4 নিউটন 3 নিউটন হয়ে যায়। এই যে নিজের মতো করে কথাগুলো লেখা, স্টেটমেন্টের ক্ষেত্রে বা এই সুযোগটা নাই। বোঝা গেছে? যা আছে হুবহু তাই লিখতে হবে একদম। মানে এইটা যে তুই উল্টা পাল্টা কিছু লিখবি, সেই সুযোগটা নেই। তো আপনারা প্যাসকেল স্যারের ল নিয়ে এবার কোনো কথা বলতে পারেন। কালো কোনো কনফিউশন? সিয়াম ভাই, তোমাকে আমি আরো ভালো করে বুঝাতে পারছি? তুমি কালকে বলছিলা যে স্যার আপনি যদি আরো একটু ভালো করে বোঝাতে পারতেন, তাহলে আপনার আমি রেফারেন্স দিতাম। বুঝছেন এবার? হ্যাঁ, আরো ভালো করে বুঝাতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে 1 ফুটা দিয়ে যদি তুমি 1 নিউটন বল প্রয়োগ করো, ঠিক আছে, অনেকগুলো যদি ফুটা থাকে, ওই ফুটাতে যত ধরনের এরিয়া আছে সেই এরিয়ার অনুযায়ী বল প্রয়োগ হবে। বোঝা গেছে স্যার? গুড। কারো কোনো কনফিউশন আছে বা কোথাও? হলো পিচ্ছি আপু, তুমি বুঝছো? জি স্যার। আপনারা শুধুমাত্র প্যাসকেল স্যারের সূত্রটা তুলবেন আর এই ফিগারটা ড্র করবেন। এগুলা তুলতে হবে না, এগুলা তুলতে হবে না। হ্যাঁ, এই যে আচ্ছা, একটু এই ব্যাখ্যাটা বা আমরা যে বকবক গুলো করলাম না, এই যে 1 নিউটন বল ক্রিয়া করলে সারে পাবো হ্যান ত্যান, হ্যাঁ এগুলো এখানে লেখা আছে, এটা লেখার দরকার নেই, এটা আসবে না। A1 এর এরিয়া হচ্ছে এটা। পিস্টন যেহেতু সিলিন্ডার, বা পিস্টন বলতে এটা সিলিন্ডার বুঝে, সিলিন্ডারের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। ঠিক আছে, সেই জন্য A2 এর মানটা হবে কত? পাই আর স্কয়ার 2। ঠিক আছে, আমরা সবাই জানি। এবার এখানে মান বসাতো, A2 এর মান কত? পাই আর স্কয়ার। R2 এর মান কত হবে? R2 এর মান হলো 5 স্কয়ার। ঠিক আছে, A1 এর মান কত? পাই 2 স্কয়ার। বুঝছিস তোরা? আচ্ছা, পাই পাই আল্লাহু আকবার। তাহলে ভাই এখানে কত আসতেছে? 25 আর 10 250/4 ইকুয়াল টু F2 এর মান পেয়ে যাচ্ছি। বোঝা গেছে স্যার? তাহলে অঙ্কটা কিভাবে হইতে পারে বুঝছিস? খুবই সহজ অঙ্ক, সস্তা অঙ্ক। তাহলে এইখানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই যে F2 এর মানটা F1/A1 ইন্টু A1। কি রে ভাই, ওরা কি আমাদের মতো? হ্যাঁ ঠিক আছে, বুঝছেন? তাহলে ভাই এই এতগুলো পড়া বাদ দিয়ে আমরা কি এটা বলতে পারি কিনা? হ্যাঁ, কারণ আমরা জানি P ইকুয়াল টু F/A। সিলিন্ডার 1 এর সিলিন্ডার 1 এর প্রেসারটা কত হবে এটা, এবং সিলিন্ডার 2 এর প্রেসারটা কত হবে এটা, এই দুটো সমানুপাতিক। আপনি ওখানে F1 ডিভাইডেড বাই A1 ইকুয়ালস টু F2 ডিভাইডেড বাই A2 দিচ্ছেন, কিন্তু ওখানে সূত্রের মধ্যে F1 ডিভাইডেড বাই A2 ছিল। বুঝছিস কিনা সেটা বল। আমি তোদেরকে এই অনুযায়ী বুঝে, এত গুরু রসন আমি বুঝাতে চাইনি, আমি তোদের বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে ভাই এটা আমি F1 আর A1 কি কেন টানলাম এখানে? কারণ বা আমরা প্রেশার হিসাব করতেছি, রাইট? তাহলে ভাই F1/A1, আশা করি তোরা বুঝছিস জিনিসটা। ক্লিয়ার? তাহলে ভাই তোমরা আমার মতো করে এই অঙ্কটা পাশাপাশি বল, এটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। আমি কম টাকা দিয়ে কম প্রেশার দিয়ে বেশি প্রেশার পাচ্ছি, তাহলে বল বৃদ্ধি হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই চিত্রটা আর্ট করতে হবে এবং এই জিনিসটা বুঝিস তোরা, বুঝছিস তোরা জিনিসটা?
তোরা আগে এতটুকু লিখবে, চিত্রটা আট করার পর এতটুকু লিখবে। চিত্রটা আট করার পর এতটুকু লিখবে। চিত্র এটা বুঝবি না, চিত্র ছাড়াও ভালো। ছোট পিস্টনের ব্যাস কত লিখছে ওটা? 4 সেন্টিমিটার। 5। ও আচ্ছা, এখানে দিয়েছে। আচ্ছা, এখানে 5 এখানে 4 কেন? তাই তো 5ই হবে, 5ই হবে। পিস্টনের ব্যাস হচ্ছে 100 সেন্টিমিটার। 100 নিউটনের বল ছোট পিস্টনের উপর ক্রিয়া করলে বড় পিস্টনের কত বল অনুভব হবে? হ্যাঁ, বা F2 বাই, আচ্ছা এখন ব্যাপারটা হলো কি হবে, তোরা একটু দেখ, F1 বাই A1, তাই না? F2 বাই A2, তাহলে বা এটা কি এমন হওয়া উচিত না? হ্যাঁ, কি করব, A2 বাই A1, F2 বাই F1 নর্মালি। হঠাৎ করে আবার এরকম সূত্র দিকে ভয় পাস না, মূল সূত্র কিন্তু বা এটা, ঠিক আছে? এখান থেকে তুই যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারিস। তাহলে এখন আমাদের চাইছে হইলো কি চাইছে বাপ, বড় পিস্টন মানে F2 এর মান কত? F2 এর মান একটু আগে বের করলি, সেই অঙ্কটাই বোঝা গেছে স্যার? করে ফেলেন। হ্যাঁ, কি কি তুই প্রেশার বুঝতেছিস না, এদিকে আমি বুঝাই, শোন। নীতিটা হচ্ছে কিরকম, যে ধর তোরা যদি আজকে বাসায় যায়, সেই প্র্যাকটিক্যালটা করবি, আপা ভালো লাগবে তোদের। এক বালতি পানি নিবি, পানির মধ্যে তোরে যেটা দিয়ে পানি ঢালিস না, ঝর্ণার বাদে পানি ঢালিস মগটা, এই মগটা এখানে যখন ফেলবি দেখবি যে একটু হুক করে উঠবে। মনে কর পানিটা, মনে কর এই জায়গায় পানি আছে, হ্যাঁ, পানির মধ্যে যদি ওই এটা ফেলি একটু বড় উপর দিকে আবার লাভ না। মানে মেইন কথা হইলো যে দেখো, খেয়াল করো, কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে, মানে চুবালে, নিমজ্জিত মানে চুবালো না, ওটা ভদ্র ভাষা লিখছে। তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তুর উপরের দিকে যে লব্ধি বল অনুভূত হয়, হ্যাঁ, বা ধরো দেখ, খেয়াল কর, আমি একটু ঠেলে দেখি, এদিকে তোকে পানিতে যদি চুবানো হয়, তুই কি করবি আব্বা? উপরের দিকে ভাসতে চেষ্টা করবে না, কারণ কিন্তু ভাসতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে মা, এখানে দেখ যে লব্ধি, এখানে যদি তুমি কোনো কারণে কোনো কিছু ফেলো, এটা উপরের দিকে একটা বল পায়, তুমি যতটুকু দিবা, বা আমাদের নিউটন স্যারের সূত্র কি পড়ছি, F1 = -F2 না? এদিকে যতটুকু বল প্রয়োগ করবা, উপর থেকে ততটুকু বল প্রয়োগ হবে। তাহলে এবার এইখানে এই দিকে তরলের মধ্যে যেহেতু এখানে যে বলটা প্রয়োগ করছো, তাহলে এও একটা চাপ দিবে, চাপ দিবে না? এই ঊর্ধ্বমুখী চাপটাই হচ্ছে বা প্লবতা, ঠিক আছে? ঊর্ধ্বমুখী চাপটাই হচ্ছে প্লবতা, বুঝছি স্যার? আচ্ছা, এখন হ্যাঁ, মানে আমার প্লবতাটা কিরকম ব্যাপারটা, এদিক দিয়ে ধর একটা বরফখণ্ড দিছে, বরফখণ্ডটাকে একটা প্রেশার দিছে না, ওকে ভাষা রাখছে না, তাহলে এদিক দিয়ে প্রেশারটা না দিলে তো ভাসবে না, ঠিক আছে? হ্যাঁ, ওটা ওর সাথে যুদ্ধ করতে করতে নিচের দিকে যাচ্ছে, কোন বস্তু ভাসবে না ডুববে, এটা একটু পরে আসতেছে। তাহলে প্লবতার ব্যাপারটা দেখ, যে কোন বস্তু সম্পূর্ণ আংশিকভাবে কোন স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য, বা এইখানে চাপ দিচ্ছিস, তা এও তো একটা চাপ দিচ্ছে না? ধর আবার তোরা বালতিটা নিচের দিকে ফেললি, ওটা কি মগটা যে নিচের দিকে ফেললি, তো ও কি নিচের দিকে যখন প্রেশার দিচ্ছে না, তাহলে কি পানি কি করতেছে, ওকে থাপড়াই দিচ্ছে উপরের দিকে। এই উপরের দিকে যে ওটার যে একটা বল অনুভব করতেছে, সেটা হচ্ছে প্লবতা। বোঝা গেছে স্যার সবার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না না, ওটা সেম পরিমাণ ওখানে কার্যকর করবে, কিন্তু বা তরল পদার্থের জন্য তো সেই পরিমাণ কার্যকর করতে পারবে না, কিন্তু সেই বলটা যে পরিমাণ বল প্রয়োগ করছিস পানির মধ্যে, তরল পদার্থের মধ্যে, এই বল যতটুকু অ্যাপ্লিকেবল হতে পারে, মানে অ্যাপ্লাই করতে পারে, সেই পরিমাণ বলটা উপরের দিকে ওকে ঠেলে দিতেছে, উপরে উঠতেছে, মান সেম থাকবে না। এটা যদি বা ধর কাঠ হইতো, দেখ খেয়াল কর, সব কঠিন পদার্থ, ঠিক আছে, ওই পরিমাণ শব্দ পাচ্ছিস, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে বা ওই পরিমাণ থাপ্পড় দিলেও, ঠিক আছে, এখানে ওই পরিমাণ বলে তরলের ক্রিয়া অনুসারে একটু হয় উপরের দিকে ঠেলে। বোঝা গেছে? কঠিন পদার্থের ক্ষেত্রে যে পরিমাণ চাপ পাওয়া যাবে, প্রেশার পাওয়া যাবে,
তরল পদার্থের ক্ষেত্রে ওই পরিমাণ লব্ধি হয় না, কিন্তু ওই সমপরিমাণ ব্যাপারটা বোঝাচ্ছে যে তরল যতটুকুকে ধরো বা পানির মধ্যে দিলে ও তো নিচের দিকে যেতেই থাকবে, তাই না? আর পানি যতক্ষণ প্রেশার পায় যতটুকু দিতে পারে ততটুকু ক্ষতি করবে, এটা হলো লব্ধি। সবাই ক্লিয়ার স্যার? আচ্ছা, এই চ্যাপ্টার যদি কারো থাকে, প্লবতা কাকে বলে মাস্ট আসবে ইনশাল্লাহ। প্লবতা কাকে বলে অবশ্যই আসবে। আচ্ছা এখন না, দাঁড়াও, আগে পড়াই নেই। আচ্ছা না, ওই একই জিনিস, কিন্তু আর্গুমেন্টের জিনিসটা যে হচ্ছে, দেখো কোনো তরল বা বায়ু পদার্থে কোনো বস্তু ডুবালে এর ওজন কম মনে হয়। মনে কর এর কারণ তরল বা বায়বীয় পদার্থের ডুবন্ত অবস্থায় বস্তুর উপর ক্রিয়াশীল। আচ্ছা ধর আমি একটা সাইকেল উঠাতে পারতেছি না, হ্যাঁ আমি দিচ্ছি সর ধরো বাবা, ধর ওকে আমি ভাষা তুলতে পারতেছি না, না আসলে পারবো না, সাপোজ ওকে আমি তুলতে পারতেছি না, কিন্তু পানির মধ্যে, শোন আগে কোন কথাগুলো শোন, তারপর ফাজলামি করবো। তো ওকে যদি আমি পানির মধ্যে নিয়ে যাই, দেখবি তোকে আমি এবং 5 ক্লক করে তুলতে পারছি। কেন জানিস? তোর আগে তোর বাসার চিন্তা কর, প্লবতাটা কি, মানে আর্গুমেন্টের নীতি কি বলছে। বা ধর প্রচুর পরিমাণ পিপাসা লাগছে, ঠান্ডা পানি দরকার, কি করিস? বরফ মানে ঠান্ডা পানি নাই, ফ্রিজে বরফ বের করে গ্লাসের মধ্যে তোরা ফ্রিজ এই বরফ ঢালিস না, ঢালিস কিনা? আচ্ছা তুই দেখবি যে বরফে যদি পানি ঢালিস তাহলে কি হচ্ছে, যে পরিমাণ এই বরফটা ঢালবি, রাইট, ওই পরিমাণ যখন পানি মনে করে এতটুকু ছিল, যখন এটা নির্দিষ্ট আয়তন আছে বরফটা, যে পরিমাণ বরফটা তুই ঢালছিস সেই পরিমাণ যতটুকু জায়গা দখল করছে সেই পরিমাণ এটা কিন্তু উপলব্ধি করছে, পানিটা কিন্তু ভেসে উপলব্ধি করছে না? তোকে বুঝছিস? আচ্ছা তাহলে ব্যাপারটা হলো এরকম, এইটা হলো আর্গুমেন্ট সারের নীতি। হ্যাঁ ওইটা নিয়ে বস্তু ডুববে না ভাসবে ওটা নিয়ে কথা হবে, আগে আমি জিনিসটা বুঝছি। প্রত্যেকটা বস্তুকে বা উপরের দিকে ঠেলে, কিন্তু বস্তুর ওজনের কারণে নিচের দিকে পড়তে থাকে, ঘনত্বের কারণে নিচের দিকে পড়ে যায়। কিন্তু এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে কতটুকু জায়গা দখল করে, হ্যাঁ, বা এর কিছু পরিমাণ জায়গাও দখল করে না। তোরা নিজেরা বরফ দিয়ে পানির মধ্যে তোরা বরফ দিস নি কখনো? অবশ্যই দিছিস। তাহলে তোরা এটা দেখতে পাবো, বরফটা যদি এখানে দিস, মনে করো এই পর্যন্ত পানি আছে, আচ্ছা ধরে নিলাম ফুল পানি আছে, তুই যদি বরফটা এখানে দিস পানি পড়ে যাবে না? কেন পানি পড়ে গেল? কারণ এ যে কতটুকু পানি পড়ে গেছে, এ যতটুকু ওজন হারাইছে ঠিক সেই পরিমাণ পানি পড়ে গেছে। ঠিক আছে স্যার? তাহলে ব্যাপারটা হচ্ছে এইটাই হলো আর্গুমেন্টের নীতি। অর্থাৎ যে কোনো তরল বা বায়ু পদার্থের কোনো বস্তু ডুবালে এর ওজন কম মনে হয়, এর কারণ তরল বা বায়ু পদার্থের ডুবন্ত অবস্থায় বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বজনিত চাপ বল বস্তুর বিপরীতে দিকে ক্রিয়া করে, ফলে বস্তুর ওজন কম মনে হয় বস্তুর প্লবতার জন্য, এরকম হয়। এটা হলো আর্গুমেন্টের নীতি। তোরা কি বুঝছিস? আচ্ছা কমন সেন্স না? এবার আসেন পূর্ণাঙ্গ ব্যাপারে। বস্তুকে কোন স্থির তরল বা অথবা বায়ু পদার্থ আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। ব্যাপারটা বুঝছেন? এটা একটু বুঝে না, যতটুকু বস্তু ওজন হারাইছে, ঠিক আছে? মনে কর এই যে এখন বরফটা কিছু পরিমাণ ওজন হারাইছে না, আগে যতটুকু ভারী ছিল বাতাসের মধ্যে, কি যে পরিমাণ ওজন হারাইছে সেই পরিমাণ পানি এখান থেকে অপসারিত হচ্ছে না? সেই কথাটা, এই হারানো ওজন বস্তুটি দ্বারা অবসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। আশা করি বুঝছিস? এই হালার অপসারিত বুঝিস না? না তোকে ওখান থেকে বের করতে হবে। কি রে ভাই, এখান থেকে মনে কর তোকে ওইখান থেকে ওইখানে অপসারণ করা হয়েছে, তোকে ট্রান্সফার করা দেওয়া হয়েছে বা ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা তোরা কি জিনিস দুটো বুঝছিস? বা প্লবতা বুঝছিস? প্লবতা হচ্ছে নিচের দিকে যে একটা ক্রিয়া দেওয়া হইলো, উপরের দিকে যে লব্ধি চাপ উপর করে সেটা হচ্ছে প্লবতা। আর এখানে যে পরিমাণ যদি কাউকে ডুবানো হয়, সে যে পরিমাণ ডোবে, সেই পরিমাণ যে তরলে ওজন হারায়, সেটাই হচ্ছে বা আর্গুমেন্টের নীতি। আশা করি বুঝছিস? তাহলে ভাই এখান থেকে তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস মাস্ট কমন, তাহলে হলো প্যাসকেল স্যারের ল, আর্কিমিডিস স্যারের ল এন্ড প্লবতা। এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে ইনশাআল্লাহ। তাহলে স্যার আপনারা সবার আগে প্লবতা কাকে বলে এটা লিখবেন এতটুকু, এবং আর্কিমিডিস স্যারের কতটুকু এতটুকু লিখবেন। আশা করি বুঝছেন।